প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। তার মধ্যে সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলবো সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। আপনারা জানেন ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর সাথে আমাদের ডক্টর ইউনূস সাহেবের থাইল্যান্ডে একটা বৈঠক হয়েছে। নরেন্দ্র মোদীর সামনে ডক্টর ইউনূস যখন গিয়ে উপস্থিত হলো, তখন শুধু নরেন্দ্র মোদী নয়, মনে হয় যেন পুরো ইন্ডিয়াই ডক্টর ইউনূসকে স্যার বলতে মনে মনে স্যার বলতে বাধ্য হয়েছে। তো ডক্টর ইউনূসের অত্যন্ত ব্যালেন্সফুল ওনার কৌশলে, বিশেষ করে আমাদের রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন ইস্যুতে মোদির সাথে কথা হয়েছে, সেটা আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে জেনেছি। তো সবচাইতে কি পয়েন্ট যেটা, সেটা হলো যুক্তরাজ্যের একটা প্রখ্যাত পত্রিকায় দি ইন্ডিপেন্ডেন্টের সূত্র মতে আমরা জেনেছি ইতিমধ্যেই রোহিঙ্গারা তাদের নিজ দেশে প্রত্যাবাসনের জন্য প্রস্তুতি নিয়েছে। তারা তাদের ভিটামাটিতেই রক্ষার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশ আসলে ওদের নিজের ভিটা নয়, বাংলাদেশ ওদের আবাসস্থল নয়, তারা তাদের পৈতৃক ভিটা বাড়ি ফেরত চায়। তো তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। ওই পত্রিকা অনুসারে আমরা জানতে পেরেছি, দি ইন্ডিপেন্ডেন্টের বরাতে অলরেডি 3 থেকে 5,000 যোদ্ধা বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বার্মার অভ্যন্তরে বিভিন্ন বিচ্ছিন্ন গ্রুপের সাথে যুদ্ধে নেমে গেছে। তারা বিশেষ করে মায়ানমারের জান্তা সরকার যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে 2017 সালে 16 সালে, তাদেরকে কেটে টুকরো টুকরো করে পর্যন্ত নদীতে ভাসিয়ে দিয়েছে। এইসব বিষয়গুলো আপনারা গণমাধ্যমে দেখেছেন। তো তার এই পরিপ্রেক্ষিতে আজকে এত বছর পর রোহিঙ্গারা বাংলাদেশে যে এখানে আশ্রয়টা ছিল, সে আশ্রয় থেকে তারা পুনরায় যুদ্ধের প্রস্তুতি নিয়ে বার্মা তাদের ভিটামাড়ি এবং তাদের পৈতৃক বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের অত্যন্ত সতর্ক থাকতে হবে। বাংলাদেশের প্রতি এটা একটা কোনো না কোনো একটা প্রতিক্রিয়া আসতে পারে। অবশ্যই বাংলাদেশের প্রশাসন সহ বাংলাদেশের সর্বস্তরের জনগণ সবাই আমাদের সচেতন থাকতে হবে। আরেকটা কথা, সেটা বাইরের রোহিঙ্গারা অলরেডি বিভিন্ন জায়গায় গোপনে ট্রেনিং নিয়ে আরম্ভ করেছে। হয়তোবা যুদ্ধের ট্রেনিং অনেকেই 6 মাসেরও বেশি ট্রেনিং নিয়েছে, তাও আমরা দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা বলে জানতে পারি। আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আমাদের তিস্তা পানি চুক্তি নিয়েও মোদি সাহেবের সাথে কথা হয়েছে। বাংলাদেশ পুলিশ, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতেছি, বাংলাদেশ পুলিশের বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে কথা আসে। বাংলাদেশ পুলিশের যে কর্মকাণ্ড অতীতে আমরা দেখেছি, সেটা আসলে পুলিশকে ভালোভাবে দোষ দিয়ে লাভ নেই, এটা আমি নিজে বলবো। স্বাধীনতার পর থেকে যে সরকার এসেছে, তারা এই বাহিনীটাকে নিজের লোক দিয়ে নিজস্ব বাহিনী হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। গাড়ি আপনার, সেটা হয়তো অকটেন নইলে পেট্রোলে চলবে। আপনি যদি সেখানে কেরোসিন ঢুকান, গাড়ি তো চলবে, বাট গাড়ির নাড়িভুড়ি শুদ্ধ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। পুলিশ ডিপার্টমেন্টে উচিত অত্যন্ত দক্ষ ও সৎ লোক ঢোকানো। দক্ষতার কথা বাদ দিই বা তাদের অন্যান্য গুণগুলোর কথা বাদ দিই, অনেস্টি এক নাম্বারে যদি আপনি সৎ লোক পুলিশে না দেন, তাহলে যে দলই আসে ক্ষমতায়, বাকি দলদের অবস্থা খারাপ হবে। এটাই স্বাভাবিক। বিগত বছরগুলিতে বাংলাদেশে যে সরকার এসেছে, পুলিশকে তাদের হয়ে ব্যবহার করেছে, অন্যরা জয়িত হয়েছে, আবার দল পাল্টেছে। যারা সরকারে ছিল তারা যখন বিরোধী দল যায়, তারা আবার নির্যাতন ভোগ করে। তো বারবার এই ধরনের প্রক্রিয়া বাংলাদেশে চলতেই থাকবে। এরপরও যদি আমাদের শিক্ষা না হয়, আসলে উচিত এই ডিপার্টমেন্টের মধ্যে অত্যন্ত সৎ লোককে রিক্রুট করা, যাতে যে সরকারই আসুক, দেশের সরকার যাতে অন্তত যে কোনো দলীয় সরকারে আসুক, তারা যাতে পুলিশের উপরে কোনো রকমের হস্তক্ষেপ না করতে পারে, এই ব্যাপারে শক্ত কোনো সাংবিধানিক ব্যবস্থা করা এবং পুরো ডিপার্টমেন্টটাকে সৎ লোক দ্বারা পরিচালিত করা। নচেত এই বাংলাদেশ জনগণ কখনোই সুশাসন ভোগ করবে না। পুলিশ যেহেতু মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সবাই পুলিশের ধর্ম। পুলিশকে সেবা করতে হলে জনগণের সাথে, পুলিশের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে অবশ্যই পুলিশ সৎ লোকের দরকার আছে। আমি বলবো বাংলাদেশ পুলিশে সৎ লোকের রিক্রুট যেন হয়, এটা গণমানুষের পক্ষ থেকে আমাদের দাবি। আর সর্বোপরি
আমাদের দেশ একটু নড়ে চড়ে বসেছে। আমরা বৈশ্বিক বিভিন্ন দেশের সাথে আমরা সহযোগিতা এবং বন্ধুত্বমূলক সম্পর্কর ক্ষেত্রে আমরা আগ্রহী। সকল সম্পর্কের ক্ষেত্রে আমাদের সমান সমান অধিকার থাকতে হবে, যেটাকে আমরা উইন উইন পজিশন বলি, যে আমরা শুধু দিয়ে যাব বাট কিছু পাবো না। এ ধরনের সম্পর্ক থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করতেছি। সম্প্রতি ইউনিট সরকারের মাধ্যমে আমাদের নতুন যে পদক্ষেপগুলি তৈরি হয়েছে, আপনারা একের পর এক গণমাধ্যমে জানতেছেন। ভবিষ্যতে ইনশাআল্লাহ দেখবেন। সর্বোপরি বাংলাদেশের জন্য দোয়া করবেন, যাতে প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হই। আর আমাদের গাজাবাসীদের জন্য আমি আরেকটা নতুন করে এটাই আপনাদের সামনে কিছু তথ্য নিয়ে আসব। এখন গাজাবাসীদের উপর জন্য আপনারা দোয়া করবেন। যে গাজাবাসীরা ঈদের দিন পর্যন্ত প্রায় 70 থেকে 80 জনের প্রাণহানি হয়েছে। ঈদের দিনও ওদের রক্তে লাল হয়ে গেছে, ঈদের দিনও ওদের শোকের মাতম। আমরা মুসলমানরা তাদের উচিত তাদের জন্য কিছু করা। তাদের ঈদটা ঈদের মতো কাটেনি। আমার এই ভিডিওর শেষ কয়েকটা সেকেন্ড আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন। ঈদের দিনও শত্রুরা তাদের উপরে বোম্বিং করেছে, শিশুসহ অনেক লোক সাথে সাথে মারা গেছে। আপনাদের কাছে কেমন লাগবে? কি ঈদের দিন তারা পালন করতেছে? আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, পাশাপাশি আল্লাহর কাছে বলি মুসলমান হিসাবে, আমাদের ভাই হিসাবে আমরা তাদের জন্য যেন কিছু একটা করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করে। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।